ভারতের নির্বাচন শেষ হয়েছে। মোদি হয়তো আবার প্রধানমন্ত্রী হবেন এবং পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারলেই তার আগামী 5 বছরের জন্য এক ধরনের অনিশ্চয়তা হয়তো বা কাটবে। কিন্তু নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু তারা দুইজন যদি এদিক ওদিক করে তাহলে তাকে হয়তো দেখা যাবে যে অটল বিহারী বাজপেয়ীর মতো ভাগ্য বরণ করতে হতে পারে। ভারতের এই নির্বাচন থেকে বাংলাদেশ সহ সারা বিশ্ব কি শিখলো এটা একটু আলোচনা করার দরকার আছে। বিশেষ করে ভারতের নির্বাচন কমিশন এবং তাদের যে সুপ্রিম কোর্ট অর্থাৎ বিচার বিভাগ কত স্বাধীনভাবে কাজ করতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এবারের নির্বাচনে দেখা গেছে। তো এই নির্বাচন নিয়েই আলোচনা করব। তার আগে একটু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই 2000 সালের একটা নির্বাচন সম্পর্কে একটু আলোচনা করে আসতে চাই। সেই সময় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন বুশের পুত্র জর্জ ডব্লিউ বুশ জুনিয়র, আর ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট ছিলেন আল গোর। আল গোর ইতিপূর্বে ক্লিন্টনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে 2 টার্ম তিনি দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তারও একটা জনপ্রিয়তা ছিল। সেই জনপ্রিয়তার কারণে তিনি পপুলার ভোটে কিন্তু বেশি পেয়েছিলেন। বুশ জুনিয়রের চেয়ে তার ভোট বেশি ছিল, আর বুশ জুনিয়র পপুলার ভোটে পিছিয়ে থেকেও নির্বাচনের পুরো ফলাফলে যে দেখা গেল বুশ জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু ফ্লোরিডার ভোট গণনায় সম্ভবত কোন রকম ত্রুটি দেখা দিয়েছিল বলে আল গোর সেটা মানতে চাচ্ছিলেন না এবং তিনি বারবার বলছিলেন যে সেখানে রিকাউন্ট হোক, এবং সেই রিকাউন্ট হচ্ছিল। এই সময়ে দেখা গেল ফ্লোরিডার সুপ্রিম কোর্ট তার পাশে এসে দাঁড়ালো এবং রিকাউন্টিং অফ করে দিল, এবং পরবর্তীতে যে ডিসেম্বরে আল গোর এই নির্বাচনটা মেনে নিল। আলটিমেটলি মেনে নিল এই কারণে যে আল গোর ভেবেছিল যদি রিকাউন্টিং অথবা অন্য কোনো উপায়ে আদালতের মাধ্যমে যদি তিনি নির্বাচিত হয়ে যেতে পারেন বা ঘোষিত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে নির্বাচন কমিশনের উপরে যে আস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আছে সেটা সেই মিথটা ভেঙে যেতে পারে, যে কারণে তিনি তার সেই অবস্থান থেকে ফিরে এসেছিলেন। ভারতের এই নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের যে মিথ তৈরি হয়েছে সেই 1950 সাল থেকেই এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকেই তাদের যে সুনাম, তাদের যে স্বাধীন সত্তা তারা দেখিয়েছে, এবং এর পাশে বিভিন্ন সময় নির্বাচন কমিশন কখনো কোনো রকম বিপদে বা সংকটে পড়লে তার পাশে এসে দাঁড়িয়েছে বিচার বিভাগ। এবারের নির্বাচনেও কিন্তু আমরা একই অবস্থা দেখেছি। তবে একটা কথা না বললেই নয়, ভারতের নির্বাচন কমিশন ইতিপূর্বে যে ফর্মুলেশনটা ছিল, যেখানে নির্বাচন কমিশন গঠিত হতে গেলে তাদের একটা সার্চ কমিটি বা নিয়োগ কমিটি থাকে, সেই নিয়োগ কমিটির প্রধান থাকেন প্রধানমন্ত্রী নিজে, আর একজন থাকেন লোকসভার যিনি অপোজিশন লিডার তিনি, আর থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকেন। এই 3 জন মিলে এই নির্বাচন কমিটির গঠন করা হয়। কিন্তু 2023 সালের মার্চ মাসে এসে মোদি পুরা নির্বাচন কমিশনটাকে নিজের করে নেওয়ার জন্য একটা আইন পাশ করলেন। সেই আইন পাশ করে তিনি দেখিয়ে দিলেন যে এই নির্বাচন কমিটি গঠিত হতে গেলে প্রধানমন্ত্রী থাকবেন, আর লোকসভার যিনি অপোজিশন লিডার তিনি থাকবেন, আর কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন থাকবেন যিনি প্রধানমন্ত্রীর মনোনীত। অর্থাৎ পুরা নির্বাচন কমিটিটা হয়ে যাবেই কিন্তু মোদির চয়েস মতো। এটা করে রেখেছেন। এটা নিয়ে অনেক বিরোধিতা হয়েছে, তুলকালাম কাণ্ড হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরও ওই ব্যবস্থার মধ্যেই নির্বাচনটা হলো। এই নির্বাচন হওয়ার মধ্যে কিন্তু আমরা কতগুলো জিনিস দেখতে পেয়েছি। যে মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই এক্সিকিউটিভ অর্ডারে অনেক সময় অনেক কিছু হয়েছে, এর মধ্যে ইডি বসিয়ে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এবং কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটাও ফ্রিজ করা হয়েছিল। এরকম একটা অবস্থার মধ্যেই সুপ্রিম কোর্ট এসে এদের পাশে দাঁড়ালো, নির্বাচন কমিশনের পাশে, এবং নির্বাচনে প্রচার করার জন্য, প্রচার চালানোর জন্য কেজরিওয়ালকে সাময়িক সময়ের জন্য জামিন দিয়ে দিল, এবং কেজরিওয়াল কিন্তু তার পুরা সময় নির্বাচনের সময় নির্বাচনী ক্যাম্পেইন তিনি চালিয়েছেন। এইটা নির্বাচন কমিশন কিন্তু এককভাবে পারত না যদি বিচার বিভাগ তার পাশে এসে না দাঁড়াতো। সবসময় দেখা গেছে ভারতের এই নির্বাচন কমিশন যে এমন একটা স্বাধীন সত্তায় পরিণত হয়েছে, এবং তার পাশে কোনো সংকটে কোনো কিছু হলে পরে বিচার বিভাগ এসে তার পাশে দাঁড়িয়েছে। আর সেই কারণেই গোটা দেশে
এই নির্বাচন কমিশনের উপরে, বিশেষ করে ভারতের নির্বাচন কমিশনের উপরে মানুষের যে একটা একেবারে নিরঙ্কুশ শর্তহীন সমর্থন, সেটা দেখা যায় নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে। সেই নির্বাচন কমিশনই কিন্তু আজকে ভারতের একটা নির্বাচন করিয়ে দিয়েছে, যার পরে কোন রকম উচ্চবাচ্য কাউকে করতে দেখা যায়নি। এটাই তো হওয়া উচিত নির্বাচন কমিশনের দায়িত্ব। আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো এবার ভারতের জনগণ অন্তত আর কিছু না হোক গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য মোদির পকেট থেকে হিন্দুত্ববাদের যে স্লোগান ছিল, সেই স্লোগান থেকে দেশকে উদ্ধার করেছে। এটা হচ্ছে একটা বড় রাষ্ট্র হিসাবে, সারা পৃথিবীতে গণতান্ত্রিক দেশ হিসাবে, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে যখন ভারতকে বলা হয়, তখন মোদির হিন্দুত্ববাদ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। সেইখান থেকে উত্তরণ ঘটানোর জন্য ভারতের জনগণ যে জেগে উঠেছে, এটাই হচ্ছে তাদের সাধুবাদ জানানোর সময় এসেছে। এটাই হচ্ছে তাদের বড় পাওনা। মোদি তার বিজেপি যে আসনই পাক না কেন, সরকার গঠন করার মতো তার সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। মূলত মোদি পরাজিত হয়ে গেছে। এই পরাজিত মোদি এখন আগের মতো 303 আসন নিয়ে যে অবস্থায় ছিল, সেই জায়গায় এখন আর থাকতে পারবে না। তাকে এখন একটা কঠিন বিরোধিতার মুখে থাকতে হবে। আর যে কোনো মুহূর্তে যদি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ একটু উল্টে পাল্টে যায়, তাহলে তাকে আবার ধসে যেতে হবে। অতএব এমন সময় তার সামনে আসছে যে খুব একেবারে নিরঙ্কুশ ভাবে তিনি চলতে পারবেন তা নয়। তারপরও দেখা যাচ্ছে যে আমাদের যিনি 7ই জানুয়ারি নির্বাচনে কোন রকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, তিনি একেবারে উড়িয়ে যাচ্ছেন মোদির ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যান। কিন্তু ব্যাপার হলো, আমাদের নির্বাচন কমিশন গুলো কি ভারতের কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারে নাই বলেই আজকের আলোচনাটা নিয়ে আসছি। মূলত এবারও 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিছু দায়িত্ব পালন করতে পারতো, কিন্তু করে নাই। এটা আগেও তো করে নাই, তো এই জায়গায় করে নাই। তার কিছু উদাহরণ আমি দিতে চাই। মূলত 15ই নভেম্বর যখন নির্বাচনী তফসিল ঘোষণা করার জন্য প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখনও দেখা গেছে যে বিরোধী দলের নেতা কর্মীদের দলে দলে গ্রেপ্তার করা হচ্ছে, জেলখানায় ঢুকানো হচ্ছে। ওই সময় ওনার ভাষণের পরে তিনি কি কোনো অবস্থাতেই তার বিচার বিভাগ যেটা আছে এখানে, সেই বিচার বিভাগের দ্বারস্থ কি তিনি হতে পারতেন না? তিনি কি বলতে পারতেন না, যেহেতু এখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়ে গেছে, অতএব কোনো গ্রেপ্তার চলবে না, বরং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তাদের সাথে আলোচনা করা হোক, নির্বাচনে আসার জন্য তাদের একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হোক। কিন্তু সেই কথা তিনি বলতে পারেন নাই জোর দিয়ে। আর জোর দিয়ে বলতে পারেন নাই বলে তার উপরে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু কোনো আস্থা সৃষ্টি হতে পারে নাই। তিনি একটা কাজ করেছিলেন, সেটা যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তিনি একটা ডায়ালগ করছিলেন, সংলাপ করছিলেন এবং প্রত্যেক দলের কাছে চিঠিও দিয়েছিলেন। তিনি যে বিরোধী দল বিএনপির কাছে যে চিঠিটা দিয়ে আসলেন, সেই চিঠিটা দিয়ে আসলেন একটি তালাবদ্ধ ঘরের ভিতরে চেয়ার আছে, সেই চেয়ারের উপরে। তিনি তো সর্বময় ক্ষমতার অধিকারী। এখন নির্বাচনী তফসিল ঘোষণা করার পরই নির্বাচন কমিশনই হবে সমস্ত ক্ষমতার অধিকারী, এটা আমাদের সংবিধানে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেই সংবিধানের সেই দায়িত্বটা পালন করলেন না। তিনি যদি বলতেন বিএনপির অফিস খুলে দেওয়া হোক, বিএনপির যিনি নেতা মহাসচিব হোক বা তাদের স্ট্যান্ডিং কমিটির যত সদস্য আছে, বিভিন্ন পর্যায়ের যত নেতা কর্মী আছে, তাদের বিরুদ্ধে যতই মামলা হোক না কেন, মামলা তো কেজরিওয়ালের বিরুদ্ধে হয়েছে, কি কেজরিওয়ালকে বাইরে ছেড়ে দেওয়া হয়নি? তিনি কি নির্বাচনের প্রচার চালাননি? এমনি ভাবে কি বিএনপির নেতা কর্মী যারা জেলখানায় ছিল তাদেরকে মুক্তি দিয়ে, জামিন দিয়ে তাদের নির্বাচনে আনার ক্ষেত্রে কি কোন রকম উদ্যোগ নিতে পারতেন না নির্বাচন কমিশন? পারতেন, কিন্তু করেন নাই। অর্থাৎ নির্বাচন কমিশন এখানে ঠুটো জগন্নাথ, তাকায় থাকেন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেন সেইটার দিকে তাকিয়ে থাকেন। তো সেই জায়গায় তাকিয়ে থাকলে তো নির্বাচন একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা তো তার থাকে না। আর তার থাকে না বলেই মানুষ এখন কিন্তু এই নির্বাচন কমিশনের উপরে কোন রকম আস্থা রাখতে পারে না। একবার তিনি বলেন নির্বাচনে ভোট পড়েছে 28%, 27%, আবার ঘুম থেকে উঠে বলে ফেলেন 42%। এই যে স্থানীয় নির্বাচন হচ্ছে, সেখানেও তার মানে এমন আস্থাহীনতায় ভোগে এই নির্বাচন কমিশন, বাংলাদেশের বিশেষ করে এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কিছুই করানো যায় না। এদের কোনো মেরুদণ্ড বলে কোনো কিছু নাই।
দুইটা প্রতিষ্ঠান, বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠান, দুইটাই দলীয়করণ করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন আর একটা হচ্ছে বিচার বিভাগ। এই দুইটা এমন ভাবে সরকারের নির্দেশ ছাড়া কোনো কিছুই করতে চান না। যদি একটু তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেন, ভারতের মতোই করতে পারতেন তারা, এমনকি পাকিস্তানের মতো, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, মালদ্বীপ আছে, বিভিন্ন জায়গায় ভারতকে দেখেই তো সবাই শেখে। সেই শিক্ষাটাও বাংলাদেশের সরকারগুলো শিখতে চায় না। কেননা তার শেখার চেয়েও সবচেয়ে বড় জিনিস হলো আমার গদিটা চাই, আমার ক্ষমতাটা চাই। আমার ক্ষমতা থাকলেই পরে হয়েছে, দেশ বললে যাক, যতই লুটপাট হোক, যা কিছু হোক না কেন, এই যে ব্যাংক দেউলি হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুটপাট হয়ে যাচ্ছে, মানুষের জীবনে নাবিশ্বাস ওঠা শুরু হয়ে গেছে, সমস্ত কিছু আজকে মূল্যস্ফীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন বাজারে যেতে পারে না, নাবিশ্বাস উঠে গেছে। যে একটা বাজেট দেওয়া হয়েছে গতকাল, সেই বাজেটের একেবারে প্রত্যেকটা কথাই বলা হয়েছে শুধুমাত্র যারা রপ্তানিকারক, যারা আমদানিকারক, যারা ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, পুলিশ প্রশাসন, এদের জন্যই, এদের তুষ্ট করার জন্য এই বাজেটটা দেওয়া হয়েছে। সাধারণ জনগণের কোনো সুখবর এই বাজেটে নেই। অর্থাৎ কোনো অবস্থাতেই এই সরকার এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। নির্বাচন কমিশন তো আজকে ভারতের নির্বাচন কমিশনকে দেখে অন্তত শিখতে পারতো যে আমাকে স্বাধীনভাবে দাঁড়ানোর ক্ষমতা আছে। যদি না হয় তো ঠিক আছে, পদত্যাগ করে যাই, তাহলেও তো অন্তত একটা উদাহরণ সৃষ্টি হতে পারে। বাংলাদেশের জনগণ যে ভোটের একটা সার্বভৌম অধিকারী, অন্তত 5 বছর পরে একবার ভোট দিতে পারে, সেই জায়গায় তাকে তো অন্তত নিয়ে যাওয়া দরকার। সেই আস্থাটা তৈরি না হলে তো বাংলাদেশের যেভাবেই সরকার আসুক না কেন, সেই সরকার কোনোদিন জনগণের রাস্তা নিয়ে আসতে পারবে না। এখানে একটা মানে নির্বাচনী প্রক্রিয়া আজ পর্যন্ত এখনো গড়ে তুলতে পারলো না এই নির্বাচন কমিশন। ভারতে আর কিছু না হোক, একটা কাজ তো তাদের ওখানে আছে, যে নির্বাচনী প্রক্রিয়া বলে একটা কথা আছে, একটা শব্দ আছে, যে শব্দের প্রতি তারা বিমোহিত, তারা একেবারে শর্তহীন সমর্থন দিয়ে থাকে ওই নির্বাচন প্রক্রিয়ার উপরে এবং নির্বাচন কমিশনের উপরে। সেইখান থেকেই আমাদের শিক্ষা নেওয়ার একটা সুযোগ এসেছে।